আমাদের অবস্থান ছিল বাংলাদেশের পক্ষে, আমরা বাংলাদেশি। কিন্তু আশ্চর্য, এরপরের অধ্যায় দেখি এখন বদলে গেছে। আমরা এক একজনকে ঠেলে বিনা টিকিটে এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দিই। টিকিট ছাড়া যাবে কেমনে? টিকিট নাই, ভিসা নাই, চলে যাও অমুক দেশে। আসলে এই ধরনের তৎপরতা আমি করলে ওইটা অন্যায়, অন্য কেউ করলে ওইটা অন্যায়। আমি এটা নিন্দা জানাই। এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। সবই যদি অন্য দেশের দালাল হয়ে যায়, তাহলে এই দেশের নাগরিক হবে কে? আসুন ওই পথ আর দুষাদেশি রাশারাশি ছেড়ে আমরা সবাই এই দেশের হই, জনগণ হই, দেশপ্রেমিক হই। আমি বিশ্বাস করি সকলের অন্তরে দেশপ্রেম আছে। এই অপচর্চাটা বন্ধ হওয়া উচিত। আমি প্রথম দিনই মাননীয় স্পিকারকে অভিনন্দন জানাতে গিয়ে অনুরোধ করেছিলাম যে এই মহান সংসদে আমরা যেন আর এখানে দাঁড়িয়ে কারো চরিত্র হনন করে একটা সেকেন্ডও নষ্ট না করি। এবং আমি আপনাকে অনুরোধ করেছিলাম আপনি এটা অ্যালাউ করবেন না। আমি আবার আজকে এটা আপনাকে অনুরোধ করি। এই সংসদ পরস্পরের চরিত্র হননের জন্য নয়। এই সংসদ জাতির দিক নির্দেশনা দেওয়ার জন্য, আগামীর বাংলাদেশ, প্রত্যাশার বাংলাদেশ, যুব সমাজের বাংলাদেশ, মা বোনদের জন্য, নারী সমাজের জন্য একটা নিরাপদ বাংলাদেশ, শিশুদের জন্য বেড়ে ওঠার নিরাপদ বাংলাদেশ আমরা গড়তে চাই। এই দেশটা যদি গড়তে হয়, তাহলে আমরা আবারও অনুরোধ করব, যে গণভোটটায় আমরা সবাই রাজি ছিলাম, হা বলতে আমরা সবাই মিলে এখানে ক্যাম্পেইন করেছি, আসুন কোনো বিতর্ক ছাড়া এই গণভোটটা আমরা মেনে নিই। ওই গণভোটের ডিরেকশন অনুযায়ী আমরা যে সংস্কার পরিষদটা গঠন করার কথা, সংবিধান, আইন মানুষের জন্যে, আমরা স্বীকার করেছি সবাই সব কিছু আইন মেনে আজকের এই জাতীয় সংসদ গঠিত হয়নি। এই পর্যায়ে আমরা এসে উপনীত হইনি। আমরা আইনের কম্প্রোমাইজ করেই এখানে এসেছি, এবং কম্প্রোমাইজ করেছি আমরা দেশ এবং জনগণের স্বার্থে। যদিও সময়সীমা চলে গেছে, আমরা যদি মাইন্ড ওপেন থাকি, তাহলে আমরা মনে করি এখন রাস্তা বের করা সম্ভব, এবং সেই রাস্তা বের করে আমরা এগিয়ে যাই। যতটুকু সংস্কার হওয়ার সংস্কার হবে, যেখানে সংশোধন হওয়ার সংশোধন হবে। আমরা সংশোধন বিরোধী নই, আবারও একেবারে স্পষ্টভাবে আমি জানিয়ে দিচ্ছি। এবং সংবিধান সংশোধনের কাজটা এবং আইন রচনার কাজটাই তো আমাদের কাজ। এই কাজে আমাদের পূর্ণ সহযোগিতা পাবেন। এটি একটি রুটিন কাজ, এটা আসবে। এটার জন্য আলাদা নোটিশ এবং প্রস্তাব আনার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না। আর যে প্রস্তাবটা এখানে আলোচিত হচ্ছে, এখনও আমরা জানতে পারলাম না অনুরূপ আরেকটা প্রস্তাব 30 তারিখ যেটা উত্থাপিত হয়েছিল মার্চ মাসের, সেটা আর কী হলো। সেটা যদি কোনো কিছু না হয়ে থাকে, তাহলে পেন্ডিং একটা বিষয়ে প্রস্তাব থাকা অবস্থায় আরেকটা মুলতবি প্রস্তাব আসতে পারে কিনা, আমি এই কার্যপ্রণালী বিধি পড়ে এটা বুঝতে পারি নাই। যেহেতু আমি নবীন সদস্য, আমাকে একটু বুঝাই দিলে আমি খুশি হব। আদৌ এই ধরনের কোনো সুযোগ আছে কিনা, যদি না থাকে তাহলে এই প্রস্তাব এখানে আলোচনার কোনো দাবি রাখে না। আলোচনা হয়ে গেছে, আমরা এটা ফিরিয়ে নিতে পারবো না। কিন্তু আলটিমেটলি আমি অনুরোধ করব, আমি বিশ্বাস করি এটার কোনো সুযোগ নাই, এটা যেন কগনিজেন্সে নেওয়া না হয়। মাননীয় স্পিকার, সময় আপনার হাতে কিছু বাছাইয়া দিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। পরবর্তী বক্তা সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, কক্সবাজার 1। মানে 1 মিনিট স্বরাষ্ট্রমন্ত্রী, 1 মিনিট। এই পর্যায়ে তো আর আচ্ছা, ওনাকে মাইকটা দেন। আমরা আগে দেখেছি যে বিরোধী দলীয় নেতা সবসময় আমরা বাইরের থেকে আমি এবার নতুন, কিন্তু দেখেছি অনেকবার বিরোধী দলীয় নেতা বক্তব্য রাখার পর সংসদ নেতা বক্তব্য রাখেন সাধারণত। কিন্তু এবারই দেখতেছি একটু ব্যতিক্রম। বিরোধী দলীয় নেতা বক্তব্য রাখার পরেও দেখা যাচ্ছে বিভিন্ন মন্ত্রীরা বক্তব্য রাখছেন। এটা কি আবার নতুন সংস্কৃতি চালু হলো কিনা, আমি এটা একটু জানতে চাচ্ছি আর কি। ধন্যবাদ মাননীয় সদস্য। এখানে জনাব সালাউদ্দিন আহমেদ সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছেন। আরেকটি কথা হলো, সেটা আমি জনাব সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরে বলবো। মাননীয় বিরোধী দলের নেতার 2-1টি
প্রশ্ন দু একটি পয়েন্ট আমি ক্ল্যারিফাই করব। ইয়েস, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।